মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। বাংলা সাহিত্যের রহস্যময়, রোমাঞ্চকর ও আদিভৌতিক কাহিনীর সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আমরা সর্বপ্রথম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের, আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরির সকল কলাকুশলীবৃন্দ। আজ আপনারা শুনবেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের একটি অভিজ্ঞতার কাহিনী। গল্পটি শোনার পর অবশ্যই আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করতে পারেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর সব কিছু ভুলে গল্পের দুনিয়ায় হারিয়ে যান। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্পও একটা আবশ্যিক ব্যাপার। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছা করে বটে। আজকে ছুটির দিনটা সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে এলো। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেই একটা উপভোগ্য জিনিস নয়। আনলা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছাতে পারবো না, কিন্তু মঠ লেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ে সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শুনিচ্ছি, পেছন থেকে কে বলে উঠল, এই যে তুমি এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কিশোরী। একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে। কি বলো? তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো না, তাহলে আসো কেন? কে বললো বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য, চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি নয়, ওই দেখো জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমুট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি সেদিকে অবশ্য দেখবার কিছু নেই, হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। তবুও তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে সে পিছনে ফিরে বলল, তোমরা এসেছো তাহলে? এসো এসো, বসো। ভাবছিলাম তোমরা হয়তো আসবে না। এমন দিনটা। সবাই মিলে সেই নড়বড়ে তক্তপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেট তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলিয়ে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপঢাপ আম পড়তে শুরু করত। আম কুড়াতে কুড়াতে আসতো বৃষ্টি। এক কোঁচড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোদা মাটির গন্ধ উঠত চারিদিক থেকে। আর বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খাওয়া, আর কিছু না। তাই যেন কি মধুর লাগতো। সেসব দিন আর ফিরবে না। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মারা যায়। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আজ একটা গল্প বলুন না। বলবো বলবো, তার আগে একটু চা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো।
তারপর তক্তপোষে জমিয়ে বসল। কলকাতায় বর্ষার রূপ তোমরা দেখতে পাও না, আমরা গ্রামের ছেলে, বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে ৩-৪ দিন বাদলা হওয়ার পর কখনো গামছা নিয়ে মাছ ধরতে বেরিয়েছ? কিন্তু আমরা যেতাম, তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মায়ের কোলে সেই বকুনি খেতে ইচ্ছা করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে, তবু মোটের উপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে, আবার আম কুড়াতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। কিশোরী স্পষ্টত উৎখুস করতে লাগল। বাইরে ঝমঝম বৃষ্টি নেমেছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা 3টে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময় ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের তো গল্প চাই, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। পান খাবে? না, যাক, গল্পটা তবে শোনো। পাসিং শো ধরিয়ে তারানাথ গল্প শুরু করলো। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50খানা পাত পড়তো। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3-4 পর্যন্ত পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনের জমি কুপিয়ে লাউ কুমড়োর চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ চিরে দিচ্ছেন। তার অবসর সময় বলে কিছু ছিল না, সব সময় কিছু না কিছু করতেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হওয়ার দরকার হতো না, যাই হোক খাবার সংস্থান থাকলেই চলতো। তাছাড়া বাবা কাকা বোধহয় কয়েক বিঘা জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফলে দুটি প্রাণীর না চলার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগ বাড়িয়ে করে দিচ্ছেন, সর্বদা হাসি মুখ, উঁচু গলায় কথা বলতে জানেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগার সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গে দুপুর বেলায় শুয়ে গল্প শোনে, সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আর জন্মে আমার মেয়ে ছিল। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে
এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। পাড়াগাঁয়ের নিতান্ত স্বাভাবিক আর 5টা মেয়ের মতোই তার চাল চলন। কিন্তু বিরাজের 8-9 বছর বয়সের একটা ঘটনা আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেই নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পূজা করছে, বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পূজা আরম্ভ করবার আগে বিরাজ একবার বলল, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছা করছে, বিকালে করে দেবে? কাকিমা রাগ করে বললেন, বকিস না তো, যা ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে? ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পূজা হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, মা, দেবে তো বিকালে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা, মেয়েদের খাই খাই করতে নেই। ঠাকুরঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গ্লাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছে। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গ্লাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। কিন্তু এ কি, জল কই? গ্লাসটা ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এ নিয়ে সেদিন বাড়ি খুব হৈ হৈ হয়েছিল, হওয়ারই কথা। বন্ধ ঠাকুর ঘর কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন। সেই বন্ধ ঘরে গ্লাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজে হয়তো আগে থেকে গ্লাসে বড়া লুকিয়ে মজা করছিল। সে যুক্তিও পুরোপুরি খাটে না। প্রথম, অত সকালে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেওয়ার সাহস তার হবে না। সে যুগে এসব মানামানি খুব ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিন হঠাৎ সকালে বিরাজ বায়না ধরল, ও মা, আজ আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। হ্যাঁ, আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে। আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না করতে হয়? কিন্তু তখনকার দিনে পাড়া গায়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসাবে গণ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদ থাকতো না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে। ওবেলা হাট থেকে রামু এনে দেবে খুন, রাত্রিরে খেও। মায়ের বকুনির ভয়ে বিরাজ চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা, এতক্ষণে একটু সময় পাওয়া গেল। ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোটদি, ভাতে আজ অত আলু সিদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে? ছোট কাকিমা অবাক হয়ে বললেন, আলু সেদ্ধ ভাতে? আমি তো দিইনি। সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখছি ভাতের মধ্যে গিজগিজ করছে আলু। তা 10-12টা তো হবেই। আবার হই হই হলো। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের বাধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথা থেকে যে ভাতের ভেতরে ফেলবে? এর পরের ঘটনা কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হলো যে বিরাজের একটা কিছু অপ্রাকৃতিক ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কি কাজে সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন।
কাকা সদরে যাওয়ার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সে রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রে তখন বোধহয় 1টা কি 1:30টা হবে। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছনা থেকে নেমে যাচ্ছে। অবাক হয়ে বললেন, এই বিরাজ, কোথায় যাচ্ছিস? বিরাজ প্রথমটা উত্তর দিল না। মশারি তুলে বিছনা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন। এই, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি হয়েছে বল। সেইভাবে শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। ও ছর্দি, দেখো বিরাজ কেমন করছে। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাইয়ের একই প্রশ্ন, কি হয়েছে, কেন এমন করছিস? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও, বাবা এসেছে। শেষে বাবা বিরক্ত হয়ে বললেন, কই চল দেখি কেমন তোর বাবা এসেছে। বাবা এলে বুঝি ডাকতো না? বাইরে দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ির কিছু দূর থেকে আমবাগানের মধ্যে কিসের আলো দেখা যাচ্ছে, আর কাদের যেন গলাও শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আসে রে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়ি আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রি সবাই জেগেছে? বাবা বললেন, কিছু না, তুই ভিতরে আয়। এবার কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হয়তো পরপর কয়েক মাস কিছুই না। হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জ্যাঠতুতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু, আজ তুমি কোথাও যাবে না। কেন রে, কেন যাব না? না, তুমি যাবে না। অগত্যা বাবা থেকে গেলেন। 2 দিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সেই ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে। বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা করে জিজ্ঞেস করেছিলেন, আরে এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পারিস বলতো? বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা যা, এখন কাঁদছিস কেন? কাঁদার মতো কি বলেছি? এর কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছে মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে। তারা কোনোদিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এই অবস্থায় মেয়ে জামাইয়ের এক্ষুনি গিয়ে বাড়ি দখল দেওয়া উচিত,
নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাঙা কাকা বাবার সঙ্গে পরামর্শ করলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবেট নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো 2-3 মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থী শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাওয়ার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশি হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি রোয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাতে রাঙা কাকিমা কখন এসছে? দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, কই, সে তো আসেনি। কে বললো তোকে? কেউ বলেনি, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আমার সঙ্গে কথা বললো না কেন জেঠু? তুই স্বপ্ন দেখছিলি, বৌমা তো আসেনি। না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম। কেমন সুন্দর লাল পেরে নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাবা চুল সব সিঁদুরে মাখামাখি। বাবা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়ে বললেন, চুপ চুপ, কি দেখেছিস ঘুমের ঘরে, বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়। সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকেলে মেজো কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরের দিন সকালবেলায় রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রে ট্রেনে নেমে হেঁটে এসেছেন। চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে 2-1 ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা, দাদা, আপনার বৌমাকে রেখে এলাম। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা। আজ থেকে 1 সপ্তাহ আগে কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা। একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল, পুজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা। শেষ যাত্রার সময় সেইটাই পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কোটা উপুর করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটা অখ্যাত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিষণ্ণ। বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না, কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করলো। মাঝে মাঝে হাসির শব্দও শোনা যেতে লাগলো। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই।
খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারের কোনো ব্যাপারেই কোনো উৎসাহ নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন, এ টাকা দিয়ে কি করতে চাও? চুপ করে থাকলে তো চলবে না বিশু। কপালে যা ছিল তা তো হয়েছে, এ ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে কি করব? আপনি যা ভালো বোঝেন করুন। আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি, এই টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো, বৌমার আত্মা তৃপ্তি পাবে। বেশ, তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো। রাঙা কাকা আর কাকিমা স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায়ই এ প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই হয়ে পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেওয়ার কথা মনে পড়েনি। অন্ধকার তখন বেশ গাঢ় হতে হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসীতলায় আলো দেখানো হয়নি তো? আমার আবার হাত জোড়া। যা তো মা বিরাজ, একটা প্রদীপ জেলে তুলসীতলায় দিয়ে আয়। একটু পরেই উঠান থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলো। পরপর দুবার কাকিমা দৌড়ে গেলেন। বারবাড়ি থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়ছে উঠোনে। কি হয়েছে কি রে, বিরাজ? কি এমন হয়েছে? চেঁচালি কেন? বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম ওইখানে। সবাই চুপ। বিরাজ মিথ্যে বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃতিক ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবুও বাবা একবার বললেন, যা, কি যা তা বলছিস? অন্ধকারে ভুল দেখে থাকবি। না জেঠু, আমি ঠিক দেখেছি। সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঘরে ঢুকে গেল। বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালা টেনে দেখলেন। তা কি করে হবে? এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুজিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কি বলছেন। মা জিজ্ঞাসা করছিল, কি বলে তুই বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে কাকিমার খুব কষ্ট বলে মনে হলো। কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথায় যেমন মুখ হয় ঠিক তেমন। ছোট কাকা গিয়ে কোথা থেকে একটা ভূতের ওঝা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদেও শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি। গ্রামে সাধু সন্ত এলে সেখানে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকি। লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের ওঝা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি নিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে
চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলে বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন আর বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টিতে দালানের দিকে তাকিয়ে রয়েছে। ওই ওই যে কাকিমা যাচ্ছে, দেখতে পাচ্ছ না জেঠিমা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে। হাতে আবার একটা কি জিনিস রয়েছে। ও মা, একটা ডল পুতুল। হাতে কি রয়েছে বললি? ডল পুতুল, যেটা ছোটবেলায় তুমি আমাকে কিনে দিয়েছিলে। মা বলা বাহুল্য দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। ডল পুতুল হাতে একটা মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। এ কথা কল্পনা করা কষ্টকর, কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই। নইলে হাতের পুতুলের কথার মতো সূক্ষ্ম মিথ্যে কথা বিরাজের পক্ষে বলা সম্ভব নয়। এরপর ছোট কাকা আর একজন ভালো ওঝা আনবার প্রস্তাব দিলেন, কিন্তু এবার বিরাজ নিজেই বারণ করলেন। না বাবা, গুণী নেনো না। রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো। মরে গিয়ে কি আমার ক্ষতি চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো। মাস 2-3 হয়তো কিছুই হলো না। এবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলের গা সওয়া হয়ে এলো। প্রথম যৌবনে পা দিয়ে আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে। সে গল্প কিছুটা তোমরা জানো। তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় কোথায় না ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হই। এই সময় মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজমন্ত্র এবং কতগুলো শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় বিপদে পড়তে হয়নি। ডাল ভাত খেয়ে যাই হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি হে, কয়েকটা সাধারণ সিদ্ধি পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দেওয়া কিছু নেই। মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করা যা দেরি। বিরাজ দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছে। বেশ লম্বা, ফর্সা, ধবধব করছে গায়ের রং, এক ঢাল কালো কোঁকড়ানো চুল, টানা টানা চোখ। মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মাটির মানুষ, গোলগাল চেহারা, মুখে সবসময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবাদের সাধারণত একটা দাম্ভিক চাল চলন থাকে। এ ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন। আশীর্বাদ করলেন 10 ভরি সেকেলে পাকা সোনার শুষ্নি পাতা হার দিয়ে। কথা রইল এবছরের পর সামনের বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক বছরে না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে 24। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলবেলায় চলে গেলেন। তারা সন্ধ্যে ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেদিন রাত্রে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে গেলেন।
ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুন বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার। এই সময় ছোট কাকিমা জেগে উঠতেই রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই যে বিরাজের বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে। পরে এ নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে। আবার কি একজন ওঝা ডাকতে হবে? আর কি করা যেতে পারে? সবার মতামতই ওঝা ডাকার দিকে যাচ্ছে বলে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতাড়ুনি মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গায়ে বুজরুকের দল তা কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়ানোর জন্য কোনো ক্রিয়াকলাপ অনুষ্ঠান করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সে যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবজ করে দিতে পারি। সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছা করলেও ওকে দেখা দিতে পারবে না। কবজ তৈরি করতে যা যা লাগবে সেগুলো জোগাড় করতেও বিশেষ অসুবিধা হবে না। বামাবর্ত শঙ্খের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে, এমন নিম গাছের শিকড়ের অংশ চাই। তার সঙ্গে মেশাতে হবে, তোমাদের এসব কথা বলাই বৃথা। ওই যে কিশোরী হাসছে। না না, আমি অবিশ্বাস করে হাসছি না মোটেই। আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বিরাজের এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত? বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল। তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি চন্দ্র প্রবল, এমন জাতিকার এটা হতে পারে। হবেই যে এমন কোনো কথা নেই। এর ভেতর আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবজ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয়, তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। কি করে বুঝেন বা কি করে দেখতে পান? দেখতে তো পাই, তবে সব সময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি। কিরকম? কি গন্ধ? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বদ্ধ ঘরের ভেতর কেমন একটা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীর মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্যই আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারবো না। যাই হোক, গল্পটা বলুন। কবজের কথা তুলতেই বাবা বললেন, তুই আবার কবজ টবজ দিবি? না না, সে কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসাবের বাইরে রেখেছিল। অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজ হওয়া সম্ভব নয়, এ ধারণা প্রত্যেকেরই। বললাম, একবার দেখোই না ফল হয় কিনা। 3-4 দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম।
এর মাস দুই সেবার বাড়িতেই ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন যে না, ছেলে কিছু বিদ্যে শিখেছে বটে। গ্রামাঞ্চলে এসব খুব দ্রুত রটে। আমার দেওয়া কবজের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন যে দুজন লোক আমাকে ডাকছে, আমার সঙ্গে দেখা করতে চায়। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরের ঘরে এসে দেখি দুজন গোয়া চেহারা লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাচবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। আমি বললাম, কি চাই? আগে আমরা চালতে পোতা থেকে এসেছি। কি দরকারে? আগে আপনি একজন গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম রটেছে। আপনি ইচ্ছে হলে সব করতে পারেন। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় জেতবার জন্য তাদের একটা কবজ করে দিতে পারি? এজন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এসবে শুরু মাত্র। এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে তাড়াবো? কাজে পরদিন শেষ রাত্রে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিন্তু এ ধরনের কবজ তো আপনি দিয়ে থাকেন, তাহলেও তো তাড়ালেন কেন? তারানাথ বিষণ্ণভাবে হেসে বলল, সে অনেক পরে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন। মনের আশা সিদ্ধ সাধক হব। টাকার জন্য মামলার কবজ, গরু হারানোর মাদুলি দেওয়া, ওসব তখন ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাওয়া করলাম, সন্তানাদি হলো। সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করলাম। সেই থেকে পতনের আরম্ভ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারানাথ গল্পে ফিরে এলো। 9-10 মাস পর এদিক ওদিক ঘুরে বিরাজের বিয়ের কিছু আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন না হোক, মা খুশি হলেন। অপ্রস্তুতভাবে একটু হাসলাম কেবল। মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন, তুমি যে কবজ দিয়েছিলে বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজের ভয় টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাওয়ার পর বাবা এক সময় বললেন, আচ্ছা, এই যে বিদ্যা শিখেছিস, এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারতিস। টাকার জন্য নাই হলো, মানুষের উপকারের জন্য তো করতে পারিস। বাড়িতে তোর মন বসে না কেন? চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিনই মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুকুটজেদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে। রাত 11টার ভেতর বিয়ে থাওয়া কুশণ্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করছিল। রাত 1:30-2 অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এলো। ছেলে মানুষেরা আর কত রাত্রি বা জাগবে? শরীর খাটাখাটুনির পরে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম ভাঙল শেষ রাত্রে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। উঠ,
ওঠ। ব্যস্ত হয়ে উঠে বসে বললাম, কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, বিরাজ বিরাজ আবার ওরকম করছে। সে কি? এমন তো হওয়ার কথা নয়। কি জানি, তুই কবজ দেওয়ার পর আর কখনো তো হয়নি। বাসরে তো সবাই মিলে আমোদ আহ্লাদ করছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল, এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছে, তুই একবার চল। ততক্ষণে আমি নাকে একটা সোঁদা সোঁদা ছাতা ধরা ব্যবসা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এই গন্ধটা আর পায়নি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, এদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসর ঘরে। এসোই না একবার। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম। দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে কি করছিস? উপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। এ কি, এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না, তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুর বাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। সেই ভয়ে বিয়েতে বসবার আগেই বিরাজ ওটা খুলে রেখেছিল। 8-10 মাস নিরুপদ্রূপে কাটায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবে না। লজ্জা করা অসঙ্গতও নয়, কবচটা চৌকি তক্তির মতো বেশ বড়। অত বড় জিনিসটা কারো না কারো চোখে পড়তেই পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম যে আড়ালে ডেকে পরিয়ে দিতে। জামাইয়ের সামনে পরানোর দরকার নেই, জামাই ছেলে মানুষ, তাকে যাই হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেয়া হলো আর কখনো যেন সে কবচ খুলে না রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদা বক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। রওনা দেওয়ার সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্র্যাঙ্কে। সেটা বিরাজের ঘরে রয়েছে, যাওয়ার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনি, এমনকি বাবা আর মেজ কাকা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছেন। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না। আশীর্বাদ করেই তিনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। এ কি, এগুলো করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে যেন বিরাজের লাল ট্রাঙ্কটা টেনে বার করে ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করা হয়েছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটার ঢাকনাটা খোলা অবস্থায় পড়ে তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে হাতে দেখলেন, না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্স তার লক্ষ্য হবে। কোনো শিশুর দুষ্টুমি বলে মনে হলো, কিন্তু অত ছোট শিশু বাড়িতে কেউ নেই।
মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে ট্রাঙ্কের তালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময়সূচক শব্দ করে উঠল। ট্রাঙ্কের লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়ে গিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ আমাদের বাড়িতে নেই। ছাপগুলো খুবই ছোট ছোট হাতের, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটার রহস্যই রয়ে গেল। বিরাজ তার স্বামীর সঙ্গে রওনা হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে সিদ্ধ পিঠে। প্রকৃত সাধকের দেখা পাওয়ার পিপাসা মনের মধ্যে উদ্বেগ হয়ে উঠল তখন। সারাদিন পথ হাঁটি, সন্ধ্যাবেলায় কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাতের আশ্রয় নেই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে খেতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাওয়ার দাওয়ার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন ওই বদ্ধতার ভেতরে বসে মনে করলে রোম্যান্স হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথেও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্যে নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট্ট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কিনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞাসা করলাম। মুদি বলল জায়গাটার নাম রামপুর। আমি চমকে উঠলাম। রামপুর? মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরে ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানের জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোতও কম, কিন্তু নদীর দুপাশে অনেক দূর অবধি বস্তি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে বিশেষ কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি করা একটা চাল ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো প্রায় নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লা পক্ষের নবমী, কাজেই রাত্রে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে ও গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিশ্রীর উপর ফুটে উঠেছে শুক্লা পক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি কিচকিচ করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখোনি হে। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টের পাও না। শহরে জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল। ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোনো কেন? এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগুলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছাচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতে পারিনি
ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা আধময়লা ধুতি পরে, লম্বা লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল। হঠাৎ আলো জ্বালায়, মুখের সামনে হাত দিয়ে আঁচল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম, বিড়ি ধরে গিয়েছিল। গোটা দুই টান দিয়ে তাকিয়ে প্রশ্ন করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না, সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে খানিকটা চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা ভাঙা খসখসে গলায় উত্তর এলো, আমি এই শ্মশানে থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি করো? মরা পোড়াও? না। তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি যে এ ধরনের লোকেরা কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতে চায় না। তাই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তাই দেখছি বাক্য ভাই একেবারে অনিচ্ছুক। লোকটার গলায় বা এমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞেস করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার ইচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণে স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না। একটু বিস্মিত হয়ে পড়লাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো, অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে এসেছিল নদীর পাড়ে। ওই যেখানে রাঙা মাটির ঢিবির মতো উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো। ওইখানে লোকটা বসে কাঁদছিল, একা বউকে খুব ভালোবাসত কিনা। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটাই রাঙা কাকিমার দহন কার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে ঘন মেঘ হয়ে আসছিল, গাছে একটু করে বৃষ্টি পড়ছিল। এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আর এখানেই সেই মরল। আমার আর কোনো সন্দেহ ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ। আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটা শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে। বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠে বললাম,
কি কি বলছো তুমি? এই এই কথা কেউ জানতো না? বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পারছিল পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দহন করতে হয়, জানো তো? নইলে দুজনের কারোরই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিচের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবারে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম জানলে কি করে? কে তুমি? কোনো উত্তর এলো না। ঘরে স্তব্ধতা। দেশলাই জ্বাললাম, কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী নেই কোথাও। কোথায় গেল সে? ঠিক সেই সময় এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোঁদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনা এক সূত্রে গাঁথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতের ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়া এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করলাম। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গে কি আরো একজনের নামে পিণ্ডি দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, কেন করা যাবে না? কিছু মূল্য ধরে দেবেন। কার নামে হবে? কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম। নমস্কার, শুনছিলেন তারানাথ তান্ত্রিকের একটি অভিজ্ঞতা কাহিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে বাংলা সাহিত্যের আরও রহস্যময় রোমাঞ্চকর গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন আমরা অন্য একটি রহস্যময় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।